তো হ্যালো বন্ধুরা, উইক মাস্টারের লাস্ট এপিসোডে যেমনটা আমরা দেখেছিলাম যে শ্যানলাও যখন নিজের টেস্ট কমপ্লিট করে ইনার ডিসেবল হয়ে গিয়েছিল, তখন সে আর চাইলেও জেনরানের বেশি খেয়াল রাখতে পারছিল না, কারণ বেশিরভাগ সময় ওই তাকে সেক্টরের ভিতরেই থাকতে হচ্ছিল। যার কারণে আস্তে আস্তে জেনরান বোর হতে থাকে এবং শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নেয় এবার সেও ইনার ডিসেবল হবে, সেও নিজের টেস্ট কমপ্লিট করবে এবং সে সেটা করেও ফেলেছিল। আর সেখান থেকেই আজকের এপিসোড শুরু হয়ে যায়। আর আজকের এপিসোডের শুরুতেই আমরা কিনশান সেক্টর একটা মিটিং এর দৃশ্য দেখতে পাই, যেটা একদম আকাশের মধ্যে হচ্ছিল। এখানে সেক্টর সব পিক মাস্টাররা একসাথে বসে মিটিং করে। ঘরটার ভেতরে ৫টা আলাদা আলাদা পাথর রাখা আছে। আর এই ৫টা আলাদা আলাদা পাথর মানে আলাদা আলাদা পিক মাস্টারের সিম্বলকে বোঝানো হচ্ছিল। এখানে আমরা দেখতে পাই সকল পিক মাস্টার নিজে সশরীরে না এসে তাদের সোয়ার্ডকে পাঠায়, কারণ তাদের সোয়ার্ডের ভেতরে তাদের সোলকে রাখা আছে। কারণ তাদের সোয়ার্ড এখন তাদের সোলের সাথে মার্জ হয়ে গিয়েছিল। এই কারণেই তাদের সোয়ার্ড এখানে আসার পর সেই শট থেকে তাদের সোল বেরিয়ে আসে এবং তারা এখানে মিটিং করতে শুরু করে দেয়। মিটিং শুরু হতেই একজন পিক মাস্টার বলে ওঠে, কয়েকদিনের মধ্যেই সেক্টর একটা বড় কম্পিটিশন হতে চলেছে। তো তার জন্য কি প্রাইজ আর রিওয়ার্ড দেওয়া হবে সেটা আজ ঠিক করতে হবে। এটাই মূলত এই মিটিং এর আসল কারণ। এর মধ্যে একজন মেয়ে পিক মাস্টার হঠাৎ একটা প্রশ্ন তোলে। সে বলে, আমি যখন ইনার সেক্টর দিয়ে যাচ্ছিলাম তখন অ্যানসেস্টরদের সব পেন্টিং দেখলাম, আর তার মধ্যেও মাস্টার জেনরানেরও একটা পেন্টিং দেখলাম আমি। কিন্তু উনি তো হেভেনে চলে গেছেন। তাহলে ওনার পেইন্টিং সেখানে কেন? অ্যানসেস্টরদের সাথে ওনার পেইন্টিং রাখার তো কোনো মানেই হয় না। আমার একটার কোয়েশ্চেনেরই উত্তর দাও তোমরা শুধু। তখন আরেকজন পিক মাস্টার উত্তর দেয়, আসলে এটা রেসপেক্ট দেখানোর জন্য রাখা হয়েছে। নতুন যারা আউটার ডিসেবল হয়ে সেক্টে ঢোকে, তারা এইসব অ্যানসেস্টরদের পেইন্টিং দেখে ইন্সপায়ার হয়। ভাবে যে এত বড়, বড় লোক এখান থেকে বেরিয়ে গেছে, আমিও একদিন পারবো। মূলত এটা তাদের মোটিভেশনের জন্যই রাখা হয়েছে। তাই আমরা মাস্টার জেনরনেরও একটা পেইন্টিং লাগিয়ে দিয়েছিলাম সেখানে। কিন্তু মেয়েটা এতে সন্তুষ্ট হয় না এবং সে বলে, যদি মোটিভেশনের জন্যই রাখতে হয় তাহলে আলাদা জায়গায় রাখতে পারো। মৃত মানুষদের সাথে তার পেইন্টিং কেন রেখেছো? সে কি মারা গেছে? সে তো হেভেনে গেছে। তাহলে মৃত মানুষদের সাথে তার পেইন্টিং তোমরা কেন রেখেছো? আর এরপর আরেকজন পিক মাস্টার ব্যাখ্যা দেয়, দেখো আমাদের কিনশন সেক্টের মোট ৯ টা পিক আছে, যার প্রত্যেকটার নিজস্ব একটা ডিভাইন সোয়ার্ড আছে। এই ৯ টা সোয়ার্ড যদি একসাথে মিলিয়ে দেওয়া যায় তাহলে গোটা দুনিয়া ভুল করে ফেলা সম্ভব। এতটাই পাওয়ারফুল আমাদের কিনশন সেক্ট। এটা কোনো সাধারণ একটা বিষয় নাই, তুমি বুঝলে? কিন্তু মাস্টার জেনরান যখন হেভেনে গেছেন তখন তিনি তার সাথে করে ২ টা সোয়ার্ড নিয়ে গেছেন। তাই এখন আমাদের কাছে মাত্র ৭ টা সোয়ার্ড বাকি আছে। এবার তুমিই বলো, উনি হেভেনে গিয়ে আমাদের কি কোনো উপকার করেছে নাকি ক্ষতি করেছে? সে আমাদের ২ টো ডিভাইন সোয়ার্ড নিয়ে চলে গেলেন। এই কথায় মেয়েটা পাল্টা যুক্তি দিয়ে বলে, এতে ভুল কোথায়? আমাকে বলো, এতে ভুলটা কোথায়? তোমাদের সেক্টরেরই তো নিয়ম এটা যে, যে কেউ যদি হেভেনে যায় তাহলে সে সারা তার জীবন যে সোয়ার্ড নিয়ে কাল্টিভেশন করবে, সে সেই সোয়ার্ডটা নিয়েই হেভেনে যেতে পারবে। ও সেই কাজটাই করেছে। তাহলে ও ভুল কি করেছে? আমাকে বুঝাও, ও কি ভুলটা করেছে? কিন্তু যাই হোক, আমি সেটা বলতে চাই না। আমার বিষয় হলো, উনি আমাদের একটা গর্বের বিষয়। উনি হেভেনে চলে গেছে আমাদের সেক্ট থেকে। তাই আমি চাই না উনার পেইন্টিং কোন মৃত মানুষদের সাথে রাখানো হোক। আমি চাই উনার পেইন্টিং সেখান থেকে সরানো হোক। এরপর আরেকজন সোয়ার্ড মাস্টার, পিগ মাস্টার বলে ওঠে, আমার তো এসব নিয়ে কোনো মাথা ব্যথা নেই। সোয়ার্ড থাকুক বা না থাকুক। আমার কাছে জাও নামে একটা দারুণ ট্যালেন্টেড ডিসাইপল আছে। ও যদি ভবিষ্যতে হেভেনে যায় তাহলে আমি নিজের পিকের সোয়ার্ড গর্বের সাথে ওকে দিয়ে দেব। আমার তো মনে হয় ও খুব তাড়াতাড়ি হেভেনে চলে যাবে। তখন পাশ থেকে আরেকজন যোগ করে বলে, শুনেছি ফেং-পিং মাস্টারের কাছে খুব ট্যালেন্টেড একটা ডিসাইপল এসেছে। সে নাকি শ্যানলাওকে নিজের ডিসাইপল বানিয়ে ফেলেছে। ছেলেটা তো সাধারণ নয়, একদম আলাদা ট্যালেন্ট নিয়ে জন্মেছে ও। আমার তো মনে হয় খুব শীঘ্রই ও হেভেনে চলে যাবে। তাই মাস্টার ফেং এর তো এই সমস্ত বিষয় নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তার কাছে তো এমন ট্যালেন্টেড একটা ডিসাইপল আছে যে কিনা হয়তোবা হেভেনে চলে যাবে। তাই সে এগুলোর বিষয় নিয়ে আর কোনো মনোযোগ না দিলেও চলবে। এগুলো কথা বলতে, বলতেই সেখানে মেইন পিক মাস্টার মুখ খোলে এবং বলে, আমার একটা জিনিস সন্দেহ আছে। শিনলাও সত্যিই এত ট্যালেন্টেড নাকি আমাদের সেক্ট লিডার শুধু বোকার মতো ওকে সেক্টে ঢুকিয়ে নিয়েছেন? আমি জানতে চাই আসলে ওর ট্যালেন্টটা কেমন? তখন সেখানে মেয়ে পিকমাস্টার আশ্বস্ত করে বলে, এটা নিয়ে চিন্তা করার কিছু নেই। সেক্টর লিডার ১ম বার যখন শেনদাওকে দেখেছিলেন তখনই ওর ট্যালেন্টস চেক করে ডিক্লেয়ার করে দিয়েছিলেন যে এই ছেলে অনেক দূর যাবে। তাহলে এতে সন্দেহেরও কোনো জায়গাই নেই। ও ন্যাচারালি ট্যালেন্টেড আর একদিন হেভেনে পৌঁছাবে, আমি সিউর। এতে মেন পিক মাস্টার বলে, ঠিক আছে, এখানে তর্ক করে লাভ নেই। তোমরা সবাই নিজের, নিজের ডিসাইপলদের ভালো করে ট্রেন করো, যাতে প্রতিটা পিক থেকে অন্তত একজন এমন এমন ডিসাইপল বেরোয় যে হেভেনে যেতে পারে। যদি আমাদের ৯ টা পিক থেকে ৯ জনই হেভেনে পৌঁছে যায়, তাহলে ভাবো আমাদের সেক্টের নাম কতটা উপরে উঠবে। তাই সবাই নিজের, নিজের ডিসাইপেলের ট্রেনিং বাড়াও। সেক্টের সম্মানের জন্য যেকোনো কিছু করতে আমরা প্রস্তুত। এই বলে মিটিং শেষ হয়ে যায়। আর সবাই যে যার মতো চলে যায়। সবাই চলে যাওয়ার পর
পর মেন পিক মাস্টারের পাশে দাঁড়ানো আরেকজন বলে ওঠে, "আমার তো মনে হয় না আপাতত জাও এবং শ্যানলাও ছাড়া আর কোনো ডিসেবল হেভেনে যাওয়ার মতো ট্যালেন্ট রাখে। তবে হ্যাঁ, একজনকে নিয়ে আমার একটু ডাউট আছে। সদ্য সেক্টে আসা সেই ছেলেটা মাস্টার জেনরান ওই ডিভাইন সোয়ার্ডটা তো ওর হাতে যাওয়ার পরই একদম পাগল হয়ে গিয়েছিল। আমার মনে হয় ওকে আমাদের ওই পিককে ডিসেবল বানিয়ে নেওয়া উচিত। যদি ও আমাদের দলে আসে আমি দিব্যি বলতে পারি একদিন ও আমাদের পিকের হারানো সম্মান ফিরিয়ে দিয়ে খুব সহজেই ও হেভেনে চলে যাবে।" কিন্তু পিক মাস্টার তাকে থামিয়ে দেয় এবং বলে, "আমি ওই জেনরান সম্পর্কে অনেক আগেই খোঁজ নিয়েছি। ছেলেটা তো একদম পাওয়ারফুল নাই বরং আরো অনেক বেশি সে ঠিকমতো কাল্টিভেশন করেই না। তাই ওকে আমাদের সেটে নেওয়ার কোনো দরকার নেই। যার ট্যালেন্ট আছে কিন্তু ও নিজেকে কাজে লাগায় না। আমি তার মতো স্টুডেন্ট চাই না আমার সেক্টের ভিতরে। কিন্তু তুমি একটা কাজ করতে পারো। ওর উপর সবসময় নজর রাখতে পারো। আমি দেখতে চাই ওর মধ্যে আসলে আছেটা কি? আর হ্যাঁ, আরেকটা কাজ যে পুরনো মাস্টার হেভেনে চলে গেছে, আই মিন জেনরানের পেইন্টিংটা আমাদের অ্যানসেস্টর হল থেকে বের করে দাও।" ওই মেয়েটা ঠিকই বলেছিল। জেনরনের ছবিটা আমাদের অ্যানসেস্টরদের কাছে রাখা উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। ওখানে রাখা এখন ঠিক হবে না। এই কথা শুনে ২য় লোকটা রাজি হয়ে যায় এবং বলে, "ঠিক আছে আমি পেইন্টিংটা সরিয়ে দেব।" এরপরে দৃশ্য বদলে যায় এবং আমরা চলে যাই ইনার গেটে যেখানে সব ডিসাইপেলরা জড়ো হয়েছে। আর সেখানে জেনরনও আছে। এখানে সব অ্যানসেস্টরদের পেইন্টিং সাজানো। একজন মাস্টার নতুন ডিসাইপেলদের ওদের সম্পর্কে গল্প শোনাচ্ছেন। বলছেন কত ট্যালেন্টেড ছিলেন তারা। তারা শুধু নিজেদের ব্রেক থ্রুই করেননি বরং হেভেনে পর্যন্ত চলে গিয়েছেন। আর সেই মাস্টার স্টুডেন্টদের এখানে মোটিভেশন দেওয়ার চেষ্টা করছিল যাতে তারাও মোটিভেট হয়ে হেভেনে যাওয়ার জন্য উৎসাহিত হয়। আর এই সিনটা আবারও এখানে শিফট হয়ে যায় এবং পরবর্তীতে আমরা আবারও কিনশন সেক্টের সেই বিখ্যাত মাউন্টেনটা দেখি। এখানে প্রতি বছর যে তার টেস্ট পাস করত তাকে এই মাউন্টেনে ওঠার সুযোগ দেওয়া হতো। যত উপরে ওঠা যায় তত ভালো শট পাওয়া যায়। আর যত ভালো শট সেক্টে তত ভালো পজিশন। আসলে এই শটটাই একরকম এন্ট্রি গার্ড আসন্ন কম্পিটিশনে ঢোকার জন্য। যে মাউন্টেন থেকে কোনো সোয়ার্ডি পাবে না সে এই কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। মানে আমি তোমাদের বুঝাই, এই মাউন্টেনটা যেটা দেখতেছো এটা হলো যখন কেউ নিজের টেস্ট পাস করে ইনার ডিসেবল হয়ে যায় তখন ওকে এর ভেতরে পাঠানো হয় বা মাউন্টেনে চড়তে দেওয়া হয়। যে যার মতো শট কালেক্ট করতে পারে এখান থেকে নিজের ট্যালেন্ট অনুযায়ী। সো এবার রুলস বানানো হয়েছে যে নিজের ট্যালেন্ট অনুযায়ী এখান থেকে ভালো কোনো শট বের করতে পারবো না। তারা যে কম্পিটিশন নিয়ে কথা হইলো না, ওই কম্পিটিশনে ঢোকার কোনো চান্সই দেওয়া হইব না। যাই হোক, তাই এখানে অনেক ডিসাইপল প্রাণপণে চেষ্টা করে যাচ্ছিল। যতটা উপরে ওঠা সম্ভব তারা উপরে উঠছিল। শুধুমাত্র একটা শট পাওয়ার জন্য। কারণ শট না পেলে তারা কম্পিটিশনে অংশগ্রহণ করতে পারবে না। কেউ তো শট পেয়েও গিয়েছিল কিন্তু এখন পর্যন্ত কেউ মাউন্টেনের একদম পিকে পৌঁছাতে পারেনি। এবার আমাদের একটা ওল্ড মাস্টারের গল্প দেখানো হয় যিনি এই সেক্টরেরই একজন সদস্য। এখানে একটা মজার নিয়ম আছে। কেউ যখন বুড়ো হয়ে যায়, মৃত্যুর কাছাকাছি চলে আসে তখন তাকে নিজের শট রিটার্ন করে মাউন্টেনে রাখতে হয়। যখন এই লোকটা নিজের শটকে ১ম এ পেয়েছিল তখন সেটা খুবই একটা পাওয়ারফুল শট ছিল না। কিন্তু সারা জীবন ধরে কাল্টিভেশন করে সেটাকে অনেক শক্তিশালী বানিয়ে ফেলেছে এই মাস্টার। আর এখন সেই পাওয়ারফুল শটটাই মাউন্টেনের উপর রাখতে যাচ্ছে সে। শট যত পাওয়ারফুল ততটাই উপরে রাখা হবে। এটাই হলো নিয়ম। কারণ পরবর্তীতে যাতে কোনো যোগ্য ডিসাইপেলই শুধু সেই শটটা খুঁজে পায়। মাস্টারটা তখন বলছিল, "৩০০ বছর হয়ে গেল। আমি এই শটটা নিজের কাছে রাখছি। আজ ৩০০ বছর পর আমি এই শটটা নিজের মাউন্টেনে রাখতে যাচ্ছি যাতে মাস্টার জেনরানের মতো কোনো নতুন ট্যালেন্টেড ডিসাইপল এই শটটা খুঁজে পায় এবং সে নিজের করে নিতে পারে।" সেই ওল্ড মাস্টার তখন আক্ষেপের সুরে বলছিলেন, "আমি নিজের ৩০০ বছরের কাল্টিভেশন সবকিছু ঢেলে দিলাম এই শটটাকে বোঝার জন্য। কিন্তু আজও এর মিস্ট্রি আমি ধরতে পারলাম না। ৩০০ বছর আগে যখন ১ম এই শট হাতে পেয়েছিলাম তখন এটা এত ভারী ছিল যে ঠিকমতো ব্যবহারই করতে পারতাম না আমি। কিন্তু একদিন একজন এসে আমার শট দেখে খুব প্রশংসা করেছিলেন। আর সেই লোকটা ছিলেন আগের জন্মের মাস্টার জেনরান যিনি তখনও হেভেনে যাননি। উনি বলেছিলেন, 'তোমার শটটা দারুণ, রহস্যে ভরা। যেদিন এটা ভালো করে ব্যবহার করতে শিখবে সেদিনের মিস্ট্রি তুমি বুঝতে পারবে।' এইটা শুনে ওল্ড মাস্টার একেবারে চমকে গিয়েছিলেন। তিনি বলেছিলেন, "মাস্টার জেনরান যখন এই সোয়ার্ডের প্রশংসা করেছেন তার মানে নিশ্চয়ই এই সোয়ার্ডের মধ্যে কিছু বিশেষত্ব আছে।" তাই এরপর থেকে উনি পুরো লাইব্রেরি তন্ন করে খুঁজে ফেলেছিলেন। নানা কাল্টিভেশন প্র্যাকটিস করেছিলেন শুধুমাত্র এই সোয়ার্ডের মিস্ট্রি জানার জন্য। কারণ মাস্টার জেনরান কোনো সাধারণ বিষয়ের প্রশংসা করবেন না। এভাবেই করতে তার ৩০০ বছর কেটে গেছে। তারপরেও তিনি এই সোয়ার্ডের মিস্ট্রি জানতে পারেননি এবং তিনি শেষমেশ সিদ্ধান্ত নেয়, আর কতদিন আমি এর মিস্ট্রি জানার চেষ্টা করব। এবার না হয় আমার বয়স শেষ হয়ে এসেছে। এবার হয়তো এই সোয়ার্ডটাকে আমার সেই মাউন্টেনে রেখে দেওয়া উচিত এবং তিনি সেটাই করতে যাচ্ছিলেন এখন। সেই সোয়ার্ডটাকে মাউন্টেনের ভিতরে রাখতে যাচ্ছিল যাতে ফিউচারে অন্য কোনো পাওয়ারফুল ডিসাইপল এসে এই সোয়ার্ডটাকে নিজের করে নিতে পারে।
আর এরপর ওল্ড মাস্টার যখন নিজের সোয়ার্ড রাখতে মাউন্টেনের কাছাকাছি পৌঁছান, ঠিক তখনই সেখানে মাস্টার জেনরানও এসে হাজির হয়ে যান। মাস্টার জেনরান সেই বিশাল ভারী সোয়ার্ডটা দেখেই বলে ওঠে, "আমার তো আপনার সোয়ার্ডটা দারুণ পছন্দ হয়ে গেছে। আমাকে এটা দেবেন?" এটা শুনে পাশে দাঁড়ানো ডিসাইপলদের গাইড করার দায়িত্বে থাকা সেই মাস্টার ধমকে বলে ওঠে, "এভাবে মাস্টারকে ডিস্টার্ব করছো কেন তুমি? এখানে অত সহজে সোয়ার্ড পাওয়া যায় না। চাইলে নিজে নিতে হবে।" কিন্তু ওল্ড মাস্টার তখন অদ্ভুত এক অনুভূতিতে বলেন, "সত্যিই তোমার আমার সোয়ার্ডটা পছন্দ হয়েছে? জানো, এর আগে একজনই আমার এই সোয়ার্ডটার প্রশংসা করেছিলেন এবং পছন্দ করেছিলেন। যিনি হেভেনে চলে গেছে। আর তুমি সেই ২য় লোক যে কিনা আমার এই সোয়ার্ডটা দেখে প্রশংসা করেছো আর পছন্দ করেছো। যে বিষয়টা আমার খুবই ভালো লেগেছে। কিন্তু আমার ভালো লাগলে কিছু করার নেই। তুমি যদি আমার সোয়ার্ডটা পেতে চাও তাহলে তোমাকে এর জন্য কম্পিটিশন করতে হবে। এই সোয়ার্ডটা জিততে হবে। আমি এটা নিয়ে যাচ্ছি মাউন্টেনের একদম চূড়ায় রাখতে। তোমার যদি যোগ্যতা থাকে ওই টপ পর্যন্ত উঠে এটা নেওয়ার নিয়ে নিও। এমনিতেও আজ আমি এটা রিটার্ন করতেই যাচ্ছি।" এই বলে ওল্ড মাস্টার নিজের ফ্লাইং সোয়ার্ডে চড়ে মাউন্টেনের একদম পিকের দিকে রওনা দিয়ে দেয়। যাওয়ার পথে সব ডিসাইপল ওনাকে গ্রিট করে, কংগ্রাচুলেশনস করে সারাটা জীবন এই সোয়ার্ডের সাথে কাটিয়ে এত পাওয়ারফুল হওয়ার জন্য। উনি চলে যাওয়ার পর সেই গাইড মাস্টার, মাস্টার জেনরানের দিকে ফিরে তাকান এবং বলেন, "তুমি যখন ওল্ড মাস্টারের সোয়ার্ডের প্রশংসা করেছো, তখন এখন তোমাকে সেটা মাউন্টেনের পিক থেকে বের করে আনতেই হবে। এড়িয়ে গেলে চলবে না। আসন্ন কম্পিটিশনে তোমাকে পার্টিসিপেট করতেই দেব না আমি, যদি তুমি সেই সোয়ার্ডটা না আনতে পারো।" এই কথা বলেই সেই মাস্টার এখান থেকে চলে যান। এরপর মাস্টার জেনরান একটু হাসে এবং বলে, "ইচ্ছা করলে এখনই উঠে গিয়ে সোয়ার্ডটা নিয়ে আসতে পারি আমি। কিন্তু আলসেমি লাগছে আমার। তাই আজ থাক, অন্য কোনো দিন আনা যাবে। এখন আমি আরাম করতে যাই।" এতে ২য় ডিসাইপল রেগে বলে, "আরে তুমি এইমাত্র প্রমিস করলে যে পিকে যাবে এবং সেই সোয়ার্ডটাকে তুলে নিয়ে আসবে। তাহলে এখন আরাম করার কথা বললে চলবে?" ঠিক সেই সময় সেখানে শ্যানলাও এসে হাজির হয়ে যায়। শ্যানলাও এর মাস্টার তাকে এখানে নিয়ে এসেছিলেন ফ্লাইং সোয়ার্ডের প্র্যাকটিস করানোর জন্য। আসলে শ্যানলাও তো আগেই সোয়ার্ড পেয়ে গেছে। এখন সেটারই সে প্র্যাকটিস করার জন্য এখানে এসেছে। শ্যানলাও যখন জেনরানকে দেখতে পায় তখন একদম দৌড়ে জেনরানের কাছে চলে আসে এবং বলে, "আরে বাহ! মাস্টার জেনরান, আপনার জন্য কতটা চিন্তা করছিলাম আমি। এতদিন পর দেখলাম আপনাকে। খুশিতে একদম পাগল হয়ে যাচ্ছি আমি। আপনি জানেন আপনার সাথে দেখা করার জন্য আমি কতটা ছটফট করেছি।" কিন্তু শ্যানলাওকে এইভাবে জেনরানের সাথে কথা বলতে দেখে শ্যানলাও এর মাস্টার একদম রেগে যান এবং বলে, "এই লোকটাকে যার কাছে শ্যানলাও এভাবে দৌড়ে গেল?" পাশে থাকা একজন বলে ওঠে, "আপনি জানেন না? উনিই তো শ্যানলাও এর মালিক, মাস্টার জেনরান। শ্যানলাও ওনার গুলাম। তাই ওনার প্রতিটা কথা এমনভাবে শোনে যেন একদম চাকর।" এটা শুনে পিক মাস্টার রীতিমতো হতবাক হয়ে যায় এবং বলে, "কি এত ট্যালেন্টেড একটা ছেলে, আবার যে কিনা আমার ডিসাইপল, সে একটা লুজার মানুষের সার্ভেন্ট হয়ে থাকবে সারা জীবন? না, এটা আমি মেনে নিতে পারব না।" উনি চিৎকার করে শ্যানলাওকে তখন ডাকেন এবং বলে, "আমাকে ছেড়ে ওই লোকটার কাছে কিভাবে গেলে তুমি? এটা ঠিক করোনি তুমি। এক্ষুনি ফিরে এসো। তোমার পানিশমেন্ট দেব আমি এখন তোমাকে। তোমার পানিশমেন্ট পেতেই হবে।" এই কথা শোনার পর মন খারাপ করে শ্যানলাও সেই পিক মাস্টারের কাছে ফিরে আসে। কিন্তু ফিরে আসার সাথে, সাথে পিক মাস্টারের সাথে আরেকটা লোক থাকে যে সে শেনলাওকে মারতে শুরু করে দেয়। কারণ এটাই ছিল তার শাস্তি, নিজের মাস্টারের কথা অমান্য করে অন্য কারো কাছে যাওয়ার। আর এরপর শাস্তি পূরণ হয়ে গেলে পিক মাস্টার শ্যানলাওকে নিয়ে পাহাড় বেয়ে একদম টপে ওঠার চেষ্টা করেন, যাতে সেখানে ফ্লাইং শট চালানো শেখাতে পারেন শ্যানলাওকে। উপরে পৌঁছাতেই শ্যানলাও এর অবস্থা একদম কাহিল হয়ে গিয়েছিল। এতটাই উঁচু ছিল সেই পাহাড়। কিন্তু সামনের পাহাড়ে আরো কিছু ডিসাইপেলকে দেখা যায়, যারা নিজেরাও প্র্যাকটিস করতে এই পাহাড়ে চড়েছিল। তাদের দেখে মোটিভেশন হয়ে শ্যানলাও আবারও নিজের যাত্রা শুরু করে দেয় এবং বলে, "না, আমাকে টপে পৌঁছাতেই হবে। তাহলেই তো আমি অনেক বেশি পাওয়ারফুল হতে পারবো। আমি যদি এখানেই থেমে যাই তাহলে তো আমি পাওয়ারফুল হতে পারবো না।" এই মোটিভেশন নিয়েই সে আবারও মার্শাল এক্সপার্টের মতো পাহাড়ের চূড়ায় চড়তে থাকে এবং একটা সময় সে তার মাস্টারের সাথে পাহাড়ের একদম চূড়ায় পৌঁছে যায় এবং পাহাড়ের চূড়ায় পৌঁছানোর পর সেই পিক মাস্টার বলেন, "শ্যানলাও, এবার নিজের ফ্লাইং সোয়ার্ডে দাঁড়িয়ে এই পুরো খাদ ক্রস করে নিচে আমাদের সেক্টে পৌঁছাও।" শ্যানলাও একদম ভয় পেয়ে যায় এবং বলে, "একা এত বড় কাজ আমি কিভাবে করব?" কিন্তু সাহস করে ফ্লাইং সোয়ার্ডে দাঁড়িয়ে কাঁপা, কাঁপা হাতে এগোনোর চেষ্টা করে শ্যানলাও। একটু দূরে যেতেই সোজা সে নিচে পড়ে যেতে শুরু করে দেয়। এটা দেখে সেই পিক মাস্টারের সাথে থাকা লোকটা বলে ওঠে, "মাস্টার, আমার মনে হচ্ছে আপনি একটু বেশি করছেন। ওকে তো আপনি কিছুই শেখাননি। ওকে যদি না শেখান তাহলে ও কিভাবে এই কাজটা সম্পন্ন করবেন?" এই কথা শোনার পর পিক মাস্টার বলে ওঠে, "যে জন্মগত ট্যালেন্টেড তাকে কিছু শেখাতে হয় না। সে নিজে, নিজেই সবকিছু শিখে যায়। আর এই শ্যানলাও যদি জন্মগত ট্যালেন্টেড হয়ে থাকে তাহলে ও সবকিছুই নিজে থেকে শিখে যাবে। ওকে কিছুই শেখাতে হবে না। তাই আমি কি করছি না করছি সেটাতে তুমি প্রশ্ন করো না।" আর সত্যিই এখানে আমরা দেখতে পাই শ্যানলাও নিজেই অটোমেটিক্যালি ফ্লাইং শট চালানো শিখে ফেলে। এখনো পুরোপুরি পারফেক্ট নয়। কখনো, কখনো বেশি স্পিড তুলে ফেলছে, তো কখনো, কখনো স্লো হয়ে যাচ্ছে। কিন্তু মোটামুটি ভালোই সে এখন ফ্লাইং শটকে কন্ট্রোল করতে পারছে এবং দাঁড়িয়ে সে উঠতে পারছিল। এতে তো সে অনেক বেশি খুশি হয় যে, "বাহ! আমি তো এখন থেকে নিজের ইচ্ছামত যেকোনো খুশি জায়গায় যেতে পারবো। এই সোয়ার্ডে চড়ে আমাকে এখন আর হাঁটতে হবে না।" এই কথা ভেবে সে অনেক বেশি খুশি হয়ে যাচ্ছিল।
আর এই বিষয়টা দেখে পিক মাস্টার বলে ওঠে, যেমনটা আমি ভেবেছিলাম। হ্যাঁ, এই ছেলেটা সত্যিই অনেক বেশি ট্যালেন্টেড, এক্সট্রা অর্ডিনারি। ওই সবার আগে হেভেনে চলে যাবে সকল ডিসাইপেলদের মধ্যে। আর ও যদি হেভেনে চলে যায় তাহলে আমার পিকের রেপুটেশন আকাশ ছুঁয়ে যাবে। বাকি সব পিক মাস্টারদের আমার সামনে মাথা নত করতে হবে। আমি হব ১ম যে নিজের ডিসাইপেলকে হেভেনে পাঠাবে। আসলে আমরা এখানে বুঝতে পারি যে কিনশান সেক্টের সকল পিক মাস্টারদের মধ্যে চুপচাপ একটা কম্পিটিশন চলছিল। কে সবার আগে নিজের ডিসাইপেলকে হেভেনে পাঠাবে। তাই সবাই নিজের ডিসাইপেলদের এখানে দিন-রাত পরিশ্রম করিয়েই যাচ্ছিল, যাতে করে সবাই উইন হতে পারে। কিন্তু আসলে কে উইন হবে না হবে সেটা তো পরের বিষয়। আর এই এপিসোডটা যে এখানেই শেষ হয়ে যায় সেটাই তোমাদেরকে জানানোর জন্য বলছি যে বাই, বাই।